একই স্কোয়াডে যদি থাকে হামজা চৌধুরীর মতো প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা পাওয়া মিডফিল্ডার, ফারহান আলী ওয়াহিদের মতো আক্রমণ ভাগের প্রতিভা, অ্যাডাম আব্বাসের মতো উইংয়ে গতি তৈরি করা খেলোয়াড়, জিদান ইউসুফের মতো শারীরিকভাবে শক্তিশালী ডিফেন্ডার এবং সমিত সোম সহ আরও একাধিক প্রবাসী ফুটবলার, তাহলে বাংলাদেশের স্কোয়াডের ট্যাকটিক্যাল ডেপথ কোথায় গিয়ে দাঁড়াতে পারে? হামজা হতে পারেন মিডফিল্ডের অ্যাঙ্কার, ডিফেন্সিভ থার্ডের সামনে দাঁড়িয়ে প্রতিপক্ষের আক্রমণের লাইন ভাঙা, বল রিকভার করা এবং দ্রুত ট্রানজিশনে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা হতে পারে বিশাল। তার পাশে যদি থাকে বল কন্ট্রোল ও পাসিংয়ে দক্ষ মিডফিল্ডার সমিত সোম, তাহলে বাংলাদেশের বিল্ড আপ আরও পরিণত হতে পারে। রক্ষণেও পরিবর্তন আসছে। জিদান ইউসুফের মতো প্রায় 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার সেন্টার ব্যাক থাকলে এরিয়াল ডুয়েল, সেট পিস ডিফেন্স এবং বক্সের ভেতরের শারীরিক লড়াইয়ে বাংলাদেশ পেতে পারে বাড়তি সুবিধা। অর্থাৎ শুধু রক্ষণে সংখ্যায় নয়, শারীরিক সক্ষমতাতেও উন্নতি হতে পারে। আর উইংয়ে আসতে পারে সবচেয়ে বড় বিস্ফোরণ। ডান দিকে অ্যাডাম আব্বাস অথবা রাকিবের গতি এবং 1 ভার্সেস 1 ক্ষমতা প্রতিপক্ষের ফুল ব্যাককে পিছিয়ে দিতে পারে। বাম দিকে ফারহান আলী ওয়াহিদ থাকলে দুই প্রান্ত থেকেই তৈরি হতে পারে ইনসাইড রান, ক্রস, কাটব্যাক এবং গোলের সুযোগ। নাম্বার 9 রোলে জায়ান হাকিম, রোনান সুলিভান, ইউসুফ আহমেদ ও ট্রেভর ইসলামের মতো বিকল্প থাকলে বেঞ্চ থেকেও বদলে দেয়া যেতে পারে ম্যাচের গতি। 11 জন ভালো ফুটবলারকে একসঙ্গে মাঠে নামালেই দল হয়ে যায় না। প্রয়োজন ট্যাকটিক্যাল কোহেশন, ম্যাচ ফিটনেস, নির্দিষ্ট রোল, কম্প্যাক্ট ব্লক, প্রেসিং ট্রিগার, দ্রুত ট্রানজিশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একসঙ্গে নিয়মিত খেলার অভ্যাস। এই জায়গাতেই থমাস ডুলির সামনে সবচেয়ে বড় পরীক্ষা। এশিয়ার বড় দলগুলোর সামনে আর মাথা নিচু করে দাঁড়াতে চান না থমাস ডুলি, বরং বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে চান এমন এক দর্শনে যেখানে হারও হবে শিক্ষার অংশ আর শক্তিশালী প্রতিপক্ষ হবে উন্নতির সবচেয়ে বড় পরীক্ষাগার। কোচের বার্তা পরিষ্কার, বাংলাদেশকে যদি সত্যি এগোতে হয় তাহলে দুর্বল প্রতিপক্ষ বেছে নিয়ে নিরাপদে থাকার সুযোগ নেই। মুখোমুখি হতে হবে এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবল র্যাঙ্কিংয়ের নিচের সারির দলগুলোর বিপক্ষে সহজ ম্যাচ খেলে আত্মবিশ্বাস বাড়ানোর চেয়ে তিনি চান এমন ম্যাচ যেখানে প্রতিটা ভুলের মূল্য দিতে হবে, প্রতিটা বল জয়ের জন্য লড়াই করতে হবে আর প্রতিটা আক্রমণ সামলাতে হবে সর্বোচ্চ মানের প্রতিপক্ষের বিরুদ্ধে। কারণ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ মানে শুধু 90 মিনিটের ফুটবল নয়, সেখানে দেখা যাবে বাংলাদেশের ডিফেন্সিভ শেপ কতটা সংগঠিত, মিডফিল্ড কতটা প্রেস রেজিস্ট্যান্ট, ফুল ব্যাকরা কতটা কম্প্যাক্ট থাকতে পারে, ট্রানজিশনে কত দ্রুত দল আক্রমণ থেকে রক্ষণে ফিরতে পারে। সবচেয়ে বড় কথা, চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কতটা তৈরি হয়েছে। শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ হয়তো বলের দখল কম পাবে, হয়তো লো ব্লকে খেলতে হবে, হয়তো প্রতিপক্ষের হাই প্রেস থেকে বের হতে গিয়ে বারবার বল হারাতে হবে, কিন্তু প্রতিটা ভুল থেকে যদি দল শেখে তাহলে সেই অভিজ্ঞতা পরের ম্যাচে কাজে লাগবে। এভাবেই তৈরি হয় আন্তর্জাতিক ম্যাচিউরিটি। বাংলাদেশের আন্তর্জাতিক সূচি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। আসিয়ান কাপে অংশগ্রহণ নিয়েও রয়েছে ধোঁয়াশা। ফলে ম্যাচ কবে, কার বিপক্ষে, এই অনিশ্চয়তার মধ্যেও ডুলি অপেক্ষা করে বসে থাকতে চান না। তার লক্ষ্য সুযোগ আসা মাত্র দলকে প্রস্তুত করা। কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াতে পারে ঘরোয়া লিগের সূচি। জাতীয় দলের ফুটবলারদের কখন পাওয়া যাবে সেটাই এখন বড় প্রশ্ন। কোচ নিজেই বলেছেন তিনি খেলোয়াড়দের যত দ্রুত সম্ভব ক্যাম্পে চান, কারণ আন্তর্জাতিক ফুটবলে ট্যাকটিক্যাল সিস্টেম তৈরি করতে সময় লাগে। বিশেষ করে নতুন কোচের অধীনে একটা দলকে বুঝতে হয় কখন প্রেস করবে, কখন মিড ব্লকে নামবে, কখন ফুল ব্যাক ওভারল্যাপ করবে, কখন উইং থেকে ইনভার্ট করবে এবং কখন কাউন্টার অ্যাটাকের জন্য জায়গা ছেড়ে দেবে। ডুলি সেই সময়টাই চান, কারণ তার সামনে বাংলাদেশের ফুটবলের দিক পরিবর্তনের সুযোগ। থমাস ডুলির জন্য সবচেয়ে কঠিন প্রশ্ন কোনটা? প্রতিপক্ষ কে সেটা নয়, নিজের দলের একাদশ কিভাবে সাজাবেন সেটাই। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ এখন ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে। দেশের ঘরোয়া লিগ এখনো মাঠে গড়ায়নি, অথচ তার হাতে অস্ত্রের অভাব নেই। উল্টো বেঞ্চ ভারী হয়ে উঠছে প্রতিযোগিতায়। আর এই গল্পের সবচেয়ে
চমকপ্রদ চরিত্র ফারহান আলী ওয়াহিদ। বোরহাম উড এফসির জার্সিতে সবশেষ ম্যাচে ফারহান যা করেছেন তা স্রেফ পরিসংখ্যানে বাঁধা যায় না। লেফট উইং থেকে গোল, অ্যাসিস্ট, ম্যাচ সেরার পুরস্কার এসব তো আছেই, কিন্তু আসল গল্প লুকিয়ে পুরো ফ্ল্যাঙ্ক দাপিয়ে বেড়ানোর মধ্যে। গতি, ওয়ান অন ওয়ান ডুয়েল, বল ক্যারি করে ডিফেন্স চিরে ফেলা, ডিফেন্ডারের কাঁধের পেছন দিয়ে রান, 90 মিনিট জুড়ে এসবই ছিল তার সিগনেচার। ফারহানের সবচেয়ে বড় অ্যাট্রিবিউট হলো তার পাসের ওজন এবং পজিশনাল আন্ডারস্ট্যান্ডিং। ওয়ান টাচ পাসিংয়ে ছোট ছোট ইন্ট্রিকেট ট্রায়াঙ্গেল তৈরি করে প্রতিপক্ষের প্রেস কেটে বের হয়ে যাওয়ার দক্ষতা তার সহজাত। বাংলাদেশের বর্তমান জাতীয় দলে এমন পাসিং কম্পোজার, লং বল ডিস্ট্রিবিউশন এবং এক উইং থেকে অন্য উইংয়ে প্রপার ওয়েটে বল ডিস্ট্রিবিউট করার মতো ক্রিয়েটিভ প্লেয়ারের অভাব রয়েছে। ফুলহাম একাডেমির ছাঁচে গড়া এই উইঙ্গার এখন আর কেবল সম্ভাবনাময় তকমায় বন্দী নন। ফুলহ্যামের মূল দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতার পর বোরহাম উডে প্রতিযোগিতামূলক ফুটবলে ঢুকে পড়েছেন সরাসরি। বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ, পাসপোর্টের কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। সবকিছু ঠিকঠাক চললে সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতেই লাল সবুজ জার্সিতে অভিষেক হতে পারে ফারহানের। আর এখানেই তৈরি হচ্ছে আসল লড়াই ফারহান বনাম ফাহিম। লেফট উইংয়ে জায়গা পেতে ফাহিম কি ফারহানকে টপকে যেতে পারবেন? আক্রমণের কেন্দ্রেও একই ছবি। ওয়েলিং বোরোর জার্সিতে সবশেষ 3 ম্যাচে 3 গোল করে নজর কেড়েছেন জায়ান হাকিম, কিন্তু শুধু গোল সংখ্যা দিয়ে তাকে মাপলে ভুল হবে। 6 ফুটের বেশি উচ্চতা, এরিয়াল ডুয়েলে আধিপত্য, বক্সের ভেতর বল ধরে রাখার সামর্থ্য, এমন ফিজিক্যাল প্রোফাইলের স্ট্রাইকার বাংলাদেশের আক্রমণ ভাগে বিরল দৃশ্য। বারমুডার বয়স ভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও তাকে আন্তর্জাতিক আবহে মানিয়ে নিতে সাহায্য করবে। কাগজপত্রের কাজ শেষ হলে সেপ্টেম্বর উইন্ডোতেই তিনি যোগ দিতে পারেন। সঙ্গে আসছেন ট্রেভর ইসলামও, যিনি নিজেও জেনুইন সেন্টার ফরওয়ার্ড, অর্থাৎ নাম্বার 9 পজিশন নিয়ে ডুলির মাথা ব্যথা কমছে দ্রুত। ডান উইংয়ে অবশ্য পুরনো নির্ভরতা রাকিব এখনো টিকে আছেন। ঘরোয়া লিগ না থাকায় তিনি প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে, তবে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন নিয়মিত। কোচিং স্টাফের সামনে এখন একটাই টার্গেট, তাকে দ্রুত ম্যাচ ফিটনেসে ফেরানো। রাকিবের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। দলের ইঞ্জিন রুম হবেন হামজা চৌধুরী আর সমিত সোম। সমিত টেম্পো কন্ট্রোল করবেন, পজিশনিং দিয়ে ব্যালেন্স রাখবেন। হামজা প্রেসিং করবেন, ডুয়েল জিতবেন। এটাই মডার্ন মিডফিল্ড পার্টনারশিপের মূল মন্ত্র। আর ভবিষ্যতের দিকে তাকালে অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ, মাহি খানের মতো অনূর্ধ্ব 20 প্রতিভারা যদি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখান, তাহলে সিনিয়র ক্যাম্পের দরজা তাদের জন্য খুলে যাওয়া উচিত। জাতীয় দলের জায়গা নামের ভিত্তিতে নয়, পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হওয়াই ফুটবলের সবচেয়ে ন্যায্য নিয়ম। লাল সবুজের ফুটবল মানেই ছিল রক্ষণের খোলসে ঢুকে থাকা, প্রতিপক্ষের ঝোড়ো আক্রমণ ঠেকিয়ে কোনো মতে গোল এড়ানোর গল্প। কিন্তু দিন বদলেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ আর শুধুই রক্ষণ সামলানো কোনো দুর্বল নাম নয়, মাঠের প্রাণ কেন্দ্র অর্থাৎ মিডফিল্ডে গড়ে উঠছে লাল সবুজের আসল দুর্গ। কিন্তু প্রশ্ন একটাই, দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আসল চ্যালেঞ্জ যখন সামনে, তখন কি এই পাওয়ার হাউস মান ধরে রাখতে পারবে? এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়াই এখন বাংলাদেশের ফুটবলের চূড়ান্ত লক্ষ্য। বাংলাদেশের মিডফিল্ড নির্ভর কৌশল কি সাফল্য এনে দেবে? বাস পার্কিং নীতি ঝেড়ে ফেলে বাংলাদেশ এখন খেলছে আক্রমণাত্মক ফুটবল, আর এই কৌশলের মেরুদণ্ড হলো দলের শক্তিশালী মিডফিল্ড। 1980 সালের পর বাংলাদেশ আর এশিয়ান কাপের মূল পর্বে উঠতে পারেনি। বাংলাদেশ দলের লক্ষ্য ফিফা র্যাঙ্কিং দ্রুত 160-এর নিচে নামিয়ে আনা। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নেওয়া ছাড়া এই লাফ দেয়া অসম্ভব। সাফ অঞ্চলে রাজত্ব করা সহজ, কিন্তু এএফসির মঞ্চ সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ড অভিজ্ঞতা, আন্তর্জাতিক মান এবং তারুণ্যের দুরন্ত এক ককটেল।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা হামজা চৌধুরীর লাল সবুজে আগমন পুরো চিত্র বদলে দিয়েছে। তার সাথে যুক্ত হয়েছেন কানাডার লিগে খেলা সমিত সোম, রয়েছেন জামাল ভুঁইয়া ও সোহেল রানার মতো অভিজ্ঞ কান্ডারি, সাথে শেখ মুরসালিনের মতো অ্যাটাকিং মিডফিল্ডার। এই সব টিমের সাথে আমাদের টিম তো এখন অনেক বেটার টিম। আমরা এখন এই সাপের চিন্তা আমার মনে হয় আমার করা উচিত না, আমরা করা উচিত না। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। যেহেতু ওয়ার্ল্ড কাপ কিন্তু 48 থেকে আবার 65 হয়েছে না, 64 হয়েছে, সেখানে এখনও হয় না, হওয়ার সুযোগ আছে। আমাদের ওইদিকে চিন্তা করা উচিত। এখন আমাদের তো হওয়া উচিত ছিল, আমরা সবার আগে যাওয়া উচিত ছিল। আমরা তো সাপের ভিতরে আমরা পাকিস্তান ইন্ডিয়ার কাছাকাছি বড় উপরের দিকে টিম। আমরা চেষ্টা করব আগে, যেহেতু আমাদের লিগ হয়, আমাদের বড় ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশের ফুটবলে, আমাদের চেষ্টা চেতনা অনেক বেশি। আমরা সাপ বাদ দিয়ে আমরা এখন ওদিকে গেলে আমাদের টিমের স্ট্যান্ডার্ড বাড়বে আরও, স্বাভাবিক কারণে। কারণ লাস্ট কতগুলো ম্যাচ আমরা ভালো খেলেছি, আমরা এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে ভালো খেলেছি। সেই ক্ষেত্রে ওই টেম্পোটা ধরে রাখা উচিত। ধরতে গেলে আমাদের কোথায় খেলা উচিত, সাফে না আসিয়ানে? আমরা আসিয়ান খেলা উচিত। নিচে নেমে রক্ষণ ভাগকে পাহারা দেয়া থেকে শুরু করে এক পাসে প্রতিপক্ষের ডিফেন্স চিরে স্ট্রাইকারদের কাছে বল পৌঁছে দেয়া, সবই তারা করছেন নিখুঁতভাবে। ফিলিপাইনকে অপরাজিত রেখে এশিয়ান কাপে নেয়া হাই প্রোফাইল কোচ থমাস ডুলি কি বাংলাদেশে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন? ডুলির গেম প্ল্যান এবং ফিলোসফি বেশ পরিষ্কার। আক্রমণাত্মক 4-2-3-1 ছক। ডুলির প্রিয় এই ফরমেশনের মূল চালিকা শক্তি হলো মিডফিল্ড। দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে ডাবল ব্লক হিসেবে রেখে সামনে আক্রমণাত্মক উইঙ্গার ও স্ট্রাইকারদের দিয়ে তিনি ক্ষুরধার আক্রমণ শানানোর কৌশলই বেছে নেন। জয়ের মানসিকতা ডুলির ড্রেসিং রুমের স্পষ্ট বার্তা, আমরা বলের পেছনে দৌড়াবো না, বল নিয়ে প্রতিপক্ষকে দৌড়াবো। সম্মানজনক পরাজয়ের মানসিকতা তিনি পুরোপুরি উপড়ে ফেলেছেন। ডুলির সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে হামজা, জামাল, মুরসালিনদের এই শক্তিশালী মিডফিল্ডের সঠিক ব্যবহারে। মাঝ মাঠ যদি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে তবে ডুলির সাফল্য সময়ের ব্যাপার মাত্র। দুর্বলতা একাদশের ওপর অতিরিক্ত নির্ভরতা। হামজা বা সমিতের মতো মূল প্লেমেকার চোট পেলে বা কার্ডের সমস্যায় পড়লে বেঞ্চ থেকে একই মানের ব্যাকআপ পাওয়া কঠিন। শেষ সময়ের মনোযোগ ভঙ্গ, ম্যাচের শেষ 15 মিনিট খেয়েই হারিয়ে গোল হজম করার পুরনো রোগ এখনো পুরোপুরি সারেনি। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে 1 সেকেন্ডের ভুলও ডেকে আনতে পারে বিপর্যয়। সাফের তুলনায় এশিয়ান কাপের যোগ্যতা পর্ব এক সম্পূর্ণ ভিন্ন মাত্রার যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিপক্ষের শারীরিক ও মানসিক তীব্রতা অনেক বেশি। সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলগুলোর বিপক্ষে খেলতে গিয়ে বাংলাদেশ দেখেছে শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারানোর পুরনো অভ্যাস কতটা ভয়ঙ্কর। হংকংয়ের কাছে ঘরের মাঠে 4-3 গোলে হার, সিঙ্গাপুরের কাছে হার, মানসিকভাবে ভেঙে পড়ার ইতিহাস। শেষ 10 মিনিটে দল যেভাবে গুড়িয়ে যায় তা নিয়ে প্রশ্ন তোলে বর্তমান স্কোয়াডের ফিটনেস ও মানসিক শক্তি নিয়েও। কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে ভবিষ্যৎ দরজায় কড়া নাড়ে, কিন্তু দরজাটা তখনও পুরোপুরি খোলেনি। অ্যাডাম আব্বাস আর জিদান ইউসুফ, দুই তরুণ ফুটবলারকে ঘিরে এখন ঠিক তেমনি এক প্রতীক্ষা। মূল অ্যাসাইনমেন্ট অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার হলেও তারা কি সত্যি বাংলাদেশের সিনিয়র জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত? উত্তরটা হয়তো এখনো চূড়ান্ত নয়, কিন্তু তাদের ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে তাও অমূলক নয়। অ্যাডাম আব্বাসের গল্পটা বিশেষভাবে আকর্ষণীয়। তিনি দুই উইংয়ে খেলতে পারেন। আধুনিক ফুটবলে এটা বড় সম্পদ। একজন উইঙ্গার শুধু দৌড়াবেন না, কখন কোথায় জায়গা তৈরি করতে হবে, কখন ডিফেন্ডারকে একের বিপরীতে এক অবস্থায় ফেলতে হবে, কখন আক্রমণের গতি বাড়াতে হবে, এসবও বুঝতে হয়। আর আব্বাসকে নিয়ে এরই মধ্যে আলোচনা হচ্ছে তাকে কি এখনই সিনিয়র দলে নিয়ে আসা যায়। কারণ বয়স ভিত্তিক ফুটবল আর আন্তর্জাতিক সিনিয়র ফুটবল এক জিনিস নয়।
অনূর্ধ্ব-20 পর্যায়ে একজন খেলোয়াড় প্রতিভার ঝলক দেখাতে পারেন, কিন্তু জাতীয় দলে সেই প্রতিভাকে চাপ, গতি, শারীরিক লড়াই এবং মানসিক পরিপক্কতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অ্যাডাম আব্বাস সেই পরীক্ষার সামনে দাঁড়ানোর মতো সম্ভাবনা দেখিয়েছেন, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। জিদান ইউসুফ তার উচ্চতা, শারীরিক গঠন এবং সামগ্রিক অ্যাট্রিবিউট দেখলে মনে হয় আন্তর্জাতিক ফুটবলের কঠিন বাস্তবতার জন্য তিনি হয়তো খুব বেশি দূরে নেই। বিশেষ করে একজন ডিফেন্ডারের ক্ষেত্রে শারীরিক উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু লম্বা হলেই তো ডিফেন্ডার হওয়া যায় না। প্রয়োজন পজিশনিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্রতিপক্ষের গতিবিধি পড়া এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেয়া। যশোরের ক্যাম্পে জিদানের ম্যাচিউরিটি নজর কেড়েছে। আর বাংলাদেশের সিনিয়র জাতীয় দলে যদি ডিফেন্সিভ ব্যাকআপের প্রয়োজন হয়, তাহলে তিনি ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারেন। জাতীয় দলের দরজা খুলে দেওয়ার আগে জিদান ও অ্যাডামকে নিজেদের মাঠে উত্তর দিতে হবে। তাদের সামনে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার আগস্টের 31 তারিখ, সেপ্টেম্বরের 3 তারিখ এবং সেপ্টেম্বরের 6 তারিখ। এই ম্যাচগুলোই হতে পারে তাদের সবচেয়ে বড় পরীক্ষা। এই 3 ম্যাচে তারা কি করেন, কিভাবে করেন, কতটা ধারাবাহিক থাকেন, সেদিকে তাকিয়ে থাকবেন জাতীয় দলের কোচ থমাস ডুলি। কারণ একজন কোচ শুধু প্রতিভা খোঁজেন না, তিনি খোঁজেন প্রস্তুত খেলোয়াড়, এমন একজনকে যাকে বড় ম্যাচের উত্তাপে মাঠে নামিয়ে বিশ্বাস করা যায়। বাংলাদেশের ফুটবলে অরিজিন বা প্রবাসী ফুটবলারদের উপস্থিতি নতুন মাত্রা যোগ করছে। ফারহান আলী ওয়াহিদের বিষয়টা অনেকটা এগিয়ে আছে। বাংলাদেশের জার্সিতে তার খেলা এখন সময়ের ব্যাপার মাত্র। এর সঙ্গে রয়েছে লুই ওয়াটসন আর ট্রেভর ইসলাম। লুই ওয়াটসনকে নিয়ে আগ্রহের কারণ তার ফুটবল পরিচয়। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে খেলা এই ফুটবলারকে একজন প্রথাগত নাম্বার 10 হিসেবে দেখা হচ্ছে, অর্থাৎ এমন একজন যার কাজ শুধু বল পাস করা নয়, আক্রমণ তৈরি করা, স্পেস খুঁজে নেওয়া এবং শেষ পাসের দরজা খুলে দেয়া। আর ট্রেভর ইসলাম, যাকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি ফুটবলের সঙ্গে যুক্ত একজন সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে তুলে ধরা হয়েছে, তাকেও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হচ্ছে। অনূর্ধ্ব-20 দলের ক্যাম্পে আলো ছড়ানো মাহি খানকেও ভুলে গেলে চলবে না। তাকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে বিবেচনা করার সম্ভাবনার কথা উঠে এসেছে, কিন্তু তার ক্ষেত্রেও একই নিয়ম। প্রথমে অনূর্ধ্ব-20 পর্যায়ের বড় পরীক্ষায় পারফরম্যান্স, তারপর সিনিয়র দলের দরজা। আর এখানেই বাংলাদেশের সামনে তৈরি হচ্ছে এক অদ্ভুত সুন্দর দ্বন্দ্ব। একদিকে অভিজ্ঞরা, অন্যদিকে নতুন মুখ। থমাস ডুলির সামনে এখন সেই কঠিন কাজ, কাকে কখন সুযোগ দেবেন, কাকে অপেক্ষা করাবেন আর কাকে সরাসরি বড় মঞ্চে নামিয়ে প্রতিপক্ষকে চমকে দেবেন। রহমান পেয়ার, স্টার প্লে।